নমস্কার, আপনারা দেখছেন কলকাতা বার্তা টিভি ইউটিউব চ্যানেল। জানাবো আজকের কিছু দেশ বিদেশের গুরুত্বপূর্ণ তাজা খবর। আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। প্রথমে দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। যোগীকে ওরা ভয় পায়, ভোটের মুখে দাঁড়িয়ে গেরুয়া শিবিরে যোগী ফ্যাক্টর তুলে ধরলেন মমতা। স্টিং অপারেশন ভিডিও নিয়ে এবার হাইকোর্টে হুমায়ুন কি আবেদন জানালেন। কংগ্রেসের জেলা সম্পাদকের সঙ্গে 1 ঘন্টা রুদ্ধদ্বার বৈঠক, বিজেপি প্রার্থীর কি নিয়ে আলোচনা। দ্বৈত নাগরিকত্বের অভিযোগে বিরোধী দলনেতার বিরুদ্ধে এফআইআর নির্দেশ আদালতের। মহিলাদের জন্য মাসে 2,500 টাকা, কনের জন্য সোনা প্রতিশ্রুতি ঝাঁপিয়ে দিয়ে বিজয়। ফের মার্লিন গ্রুপে ইডির হানা, ভোর থেকে কলকাতার 5 জায়গায় তল্লাশি, বড় আর্থিক রহস্য সামনে। দক্ষিণবঙ্গের 7 জেলায় ঝেঁপে আসছে বৃষ্টি, আগামীকাল কেমন থাকবে আবহাওয়া, আগাম খবর। নির্বাচনের আগে একাধিক সহায়ক ভোট কেন্দ্র তৈরি করল কমিশন। সিলিন্ডার ছাড়াই রান্না, হাইড্রোজেন স্টোভে চমক, জ্বালানি সংকটে বিকল্প পথে হাঁটছে দেশ। সাংবাদিক সেজে ভোট কেন্দ্রে ঢুকছে কর্মী, আইপ্যাক নিয়ে বড় অভিযোগ শুভেন্দুর। অভিষেককে নিয়ে বিস্ফোরক মন্তব্য, হুমায়ুনের বিরুদ্ধে বড় পদক্ষেপ তৃণমূলের। দেবাশিস কুমারের বাড়ি কার্যালয়ে আয়কর হানাকে কেন্দ্র করে বিস্ফোরক অভিযোগ। কালীঘাটে চাঞ্চল্য, তৃণমূল নেতার বাড়ি ঘিরে ফেলল কেন্দ্রীয় বাহিনী, চলছে তল্লাশি। নির্দল হিসেবে দাঁড়ানোই অপরাধ, বিজেপির কার্যালয়ে ঢুকিয়ে মারধর। লোকসভায় ভোটাভুটি পরই অভিষেককে ফোন রাহুলের কেন। সাত সকালে তল্লাশি শুরু দেবাশিস কুমারের বাড়ি ও অফিসে, কালীঘাটে দাপুটে নেতার বাড়িতে ইডি। ওয়েস্ট বেঙ্গল এসআইআর অপেক্ষায় 34 লক্ষ, সুপ্রিম নির্দেশের পরও ভোট কজন দিতে পারবে, সংখ্যার হিসেব কি বলছে। চোখ টানা বনাম সোজা হয়ে দাঁড়ানো, ভোটের আগে হুমকিতে তপ্ত বীরভূম। উত্তরবঙ্গে শক্তি বাড়ল বিজেপির, বদলাতে চলেছে রাজনৈতিক সমীকরণ। হুমকি, বোমাবাজি, শেখ সুফিয়ানের বিরুদ্ধে থানায় অভিযোগ বিজেপি নেতার। প্রিয় দর্শক, এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবার আসছি এক এক করে বিস্তারিত খবর নিয়ে। ভোটবঙ্গে কার্পেট বোম ভেঙে মমতা, ভোটের ঠিক আগেই টিভি9 বাংলার কনসাল্টিং এডিটর অনির্বাণ চৌধুরীর সঙ্গে এক্সক্লুসিভ সাক্ষাৎকারে গেরুয়া শিবিরের অন্দরমহলে এক বিস্ফোরক তথ্য তুলে ধরলেন মমতা। তিনি দাবি করেন, নরেন্দ্র মোদীর পর প্রধানমন্ত্রীর দৌড়ে এগিয়ে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তবে কি যোগী পরবর্তী প্রধানমন্ত্রীর মুখ? অনির্বাণ চৌধুরী প্রশ্নের উত্তরে মমতা জানালেন হ্যাঁ, সঙ্গে এও জানান কিভাবে গেরুয়া শিবিরের মধ্যে যোগী ফ্যাক্টর সক্রিয় হচ্ছে, আর সেটা বলতে গিয়েই তুলে ধরলেন টুকরে টুকরে গ্যাংয়ের তথ্য। যোগী ফ্যাক্টর ও দেশভাগের তত্ত্ব। মমতা বন্দ্যোপাধ্যায়ের মতে বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব এখন যোগী ফ্যাক্টর নিয়ে রীতিমতো শঙ্কিত। মমতার কথাই যোগী ফ্যাক্টর, কারণ যোগীকে ওরা ভয় পায় না। যোগীকে টাইট দেওয়ার জন্য উত্তরপ্রদেশকে টুকরো টুকরো করার জন্য সারা দেশকে টুকরো করছে। আর সেই কথা বলতে গিয়ে তিনি বলেন, মোদীর পরে প্রধানমন্ত্রী পদে দৌড়ে আছেন যোগী। আইন শৃঙ্খলার প্রশ্নে তো উত্তরপ্রদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি, বিশেষ করে নারী নিরাপত্তা নিয়ে মমতা কড়া সমালোচনা করেন। তার মতে যোগীর শাসন আমলে উত্তরপ্রদেশে নারী নির্যাতনের হার সর্বোচ্চ। বিজেপির সঙ্গে দূরত্ব ও অভ্যন্তরীণ তথ্য, বিজেপির কোনো নেতার সঙ্গে তার ব্যক্তিগত সুসম্পর্ক নেই, এই কথা স্পষ্টভাবে জানিয়ে মমতা দাবি করেন যে গেরুয়া শিবিরের এই আভ্যন্তরীণ দ্বন্দ্বের খবর তিনি বিভিন্ন সূত্র মারফত নিশ্চিত হয়েছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে 2026-এ প্রেক্ষাপটে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের এহেন মন্তব্য জাতীয় রাজনীতিতে বিজেপি বিরোধী মেরুকরণকে আরো তীব্র করবে। তাকে নিয়ে বিতর্কিত ভিডিওকে কেন্দ্র করে রাজনৈতিক তরজা চলছে। এবার এই বিতর্কিত ভিডিও নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন আম জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবির। ওই স্টিং অপারেশন ভিডিও কিভাবে হলো তার তদন্ত চেয়ে হাইকোর্টে মামলা করলেন এজেইউপি চেয়ারম্যান। শুক্রবার হাইকোর্টে মামলা দায়ের করে তার দাবি, তাকে বদনাম করার জন্য কেউ বা কারা ষড়যন্ত্র করে ওই ভিডিও তৈরি করে বাজারে ছড়িয়ে দিয়েছে। তার তদন্ত নির্দেশ দিক আদালত। আগামী 22 এপ্রিল বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে মামলার শুনানির সম্ভাবনা। কয়েকদিন আগে সাংবাদিক বৈঠক করে একটি ভিডিও প্রকাশ্যে আনেন তৃণমূল 3 নেতা কুণাল ঘোষ, ফেরহাদ হাকিম ও অরূপ বিশ্বাস। ভিডিওতে এক ব্যক্তির সঙ্গে হুমায়ুনের কথোপকথন শোনা যাচ্ছে, তবে আর এক ব্যক্তিকে দেখা যাচ্ছে না। ভিডিওতে শোনা যাচ্ছে 1000 কোটি টাকার কোন ডিল নিয়ে আলোচনা হচ্ছে ওই ব্যক্তির ও হুমায়ুনের সঙ্গে। সেই ভিডিও প্রকাশ করে বিজেপির সঙ্গে হুমায়ুনের আতাতে অভিযোগ করে তৃণমূল। সেই ভিডিও সামনে আসার পর হুমায়ুন প্রথমে অভিযোগ করে ওই ভিডিও এআই এর কারসাজি। আদালতে দ্বারস্থ হওয়ার হুঁশিয়ারি দেন তিনি।
এরপর আম জনতা উন্নয়ন পার্টির মুখপাত্র কামাল হোসেন সাংবাদিক বৈঠক করে দাবি করেন, যে ভিডিও নিয়ে তোলপাড় হয়েছে সেই ভিডিও সম্পূর্ণ অংশটি প্রকাশ্যে আনা হবে খুব তাড়াতাড়ি। তিনি বলেন, ভিডিওটি কেটে কেটে এডিট করে পোস্ট করে হুমায়ুন কবিরকে হেনস্থা করা হয়েছে। তার দাবি, এই ভিডিওটা 2025 সালে 19 ডিসেম্বর 8 এপ্রিল পোস্ট হয়েছে, কিন্তু কেন এতদিন পরে পোস্ট করা হলো তার অভিসন্ধি নিয়ে প্রশ্ন তোলেন তিনি। এবার হাইকোর্টে হুমায়ুন আবেদন জানালেন, কারা ষড়যন্ত্র করে ভিডিও তৈরি করে বাজারে ছেড়েছে তার তদন্ত করে দেখার নির্দেশ দিক আদালত। তার হুঁশিয়ারি, যারা ষড়যন্ত্র করেছেন প্রত্যেককে আইনের আওতায় এনে বুঝিয়ে দেব পরিকল্পিত রাজনৈতিক ষড়যন্ত্রের ফলাফল কি হতে। লোকসভার বিরোধী দলনেতা ও কংগ্রেস নেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে দ্বৈত নাগরিকত্বের অভিযোগে এফআইআর নথিভুক্ত করার নির্দেশ দিয়েছে এলাহাবাদ হাইকোর্ট। লখনৌ বেঞ্চের বিচারপতি সুভাষ বিদ্যাপতির একক বেঞ্চ এই আদেশ দিয়ে বলছে, রায়বরেলির কোতোয়ালি থানায় রাহুল গান্ধীর বিরুদ্ধে এফআইআর রেজিস্টার করতে হবে। আদালত আরও নির্দেশ দিয়েছে যে অভিযোগের সত্যতা তদন্ত করতে সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন সিবিআই কে যুক্ত করা যেতে পারে। এই মামলা সূত্রপাত একটি পিটিশন থেকে। কর্ণাটকে বিজেপি কর্মী এস ভেঙ্কটেশ শিশির আদালতে আবেদন করেন যে রাহুল গান্ধী ব্রিটিশ নাগরিকত্ব ধারণ করেন। অভিযোগ অনুসারে 2003 থেকে 2009 সাল পর্যন্ত যুক্তরাজ্যের একটি কোম্পানি ব্যাক আপস লিমিটেড এর বার্ষিক রিটার্নে রাহুল গান্ধী নিজেকে ব্রিটিশ নাগরিক হিসেবে ঘোষণা করেছিলেন। ওই কোম্পানি এখন বন্ধ হয়ে গেছে। পিটিশনকারী দাবি করেন, ভারতীয় আইন অনুসারে দ্বৈত নাগরিকত্ব গ্রহণযোগ্য নয়। যদি এটি সত্য হয় তাহলে রাহুল গান্ধী সংসদ সদস্য হিসেবে অযোগ্য বলে বিবেচিত হতে পারেন। আদালত পর্যবেক্ষণে বলেছে, অভিযোগের প্রকৃতি গুরুতর। এতে অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট, পাসপোর্ট অ্যাক্ট এবং ফরেনার্স অ্যাক্টের অধীনে তদন্ত প্রয়োজন। আদালত লক্ষ্য করেছে যে প্রাথমিকভাবে প্রাইমা ফেসি কেস তৈরি হয়েছে, তাই রায়বরেলির কোতোয়ালি থানাকে এফআইআর নথিভুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। উত্তরপ্রদেশ সরকারকে ছাড় দেওয়া হয়েছে যে তারা চাইলে রাজ্য পুলিশের মাধ্যমে তদন্ত করতে পারে অথবা বিষয়টি সিবিআই এর হাতে তুলে দিতে পারে। রাহুল গান্ধীর ঘনিষ্ঠ মহল এই আদেশকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে অভিহিত করেছে। কংগ্রেস নেতারা বলছেন, এটি বিজেপির চাপে আদালতকে ব্যবহার করার চেষ্টা। তাদের দাবি, রাহুল গান্ধী শুধুমাত্র ভারতীয় নাগরিক এবং এই ধরনের অভিযোগ পুরনো ও ভিত্তিহীন। অন্যদিকে বিজেপি নেতারা এই রায়কে ঐতিহাসিক ও স্বাগত বলে বর্ণনা করেছেন। তারা বলছেন, আইন সবার জন্য সমান। যদি কোনো নাগরিক দ্বৈত নাগরিকত্ব লুকিয়ে রাখেন তাহলে তাকে জবাবদিহি করতেই হবে। এই মামলা দীর্ঘদিন ধরে চলছিল। আদালত আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে রেকর্ড জমা দিতে বলেছিল। এখন এফআইআর নথিভুক্তির পর তদন্ত শুরু হলে নতুন মোড় নিতে পারে। রায়বরেলি থেকে রাহুল গান্ধী লোকসভা সদস্য। যদি অভিযোগ প্রমাণিত হয় তাহলে তার সাংসদ পদ নিয়ে জটিলতা তৈরি। তামিলনাড়ুর রাজনীতিতে নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে তামিল সুপারস্টার থালাপতি বিজয়ের রাজনৈতিক দল তামিলাগা ভেট্রি কাজাগাম এর নির্বাচনী ইস্তেহার। শুক্রবার প্রকাশিত এই ইস্তেহারে একাধিক কল্যাণমূলক জনকল্যাণমূলক প্রতিশ্রুতি ঘোষণা করা হয়েছে, যা ঘিরে রাজ্য জুড়ে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক বিতর্ক। একদিকে যেমন সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস, অন্যদিকে তেমনই বিরোধীদের কটাক্ষ। সব মিলে ইস্তেহার প্রকাশের পর থেকে উত্তপ্ত রাজনৈতিক মহল। ইস্তেহারে অন্যতম মূল আকর্ষণ হল সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষের জন্য মাসিক আর্থিক সহায়তার ঘোষণা। বেকার, যুবক, মহিলা এবং প্রবীণ নাগরিকদের জন্য আলাদা আলাদা মাসিক ভাতা দেওয়ার কথা বলা হয়েছে। পরিকল্পনা অনুযায়ী কেউ পাবেন 2500 টাকা, কেউ 5000 টাকা, আবার কিছু ক্ষেত্রে আরো বেশি অর্থ সহায়তার কথাও উল্লেখ করা আছে। এই ঘোষণাকে কেন্দ্র করে রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ প্রশ্ন তুলেছেন, রাজ্যের আর্থিক সক্ষমতার সঙ্গে এই ধরনের প্রতিশ্রুতি কতটা বাস্তবসম্মত। ইস্তেহারে এই অংশকে কেন্দ্র করে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে ভাতার রাজনীতি নিয়ে। রাজনৈতিক মহলের একাংশের মতে এই ধরনের ঘোষণার মাধ্যমে ভোটারদের আকৃষ্ট করার চেষ্টা করা হচ্ছে, যেখানে দীর্ঘমেয়াদী অর্থনৈতিক পরিকল্পনায় স্পষ্টতা অনুপস্থিত। কেউ কেউ আবার একে জনপ্রিয়তা নির্ভর রাজনীতি বলে অভিহিত করেছেন। তবে টিভিকের পক্ষ থেকে দাবি করা হয়েছে, এই সমস্ত প্রতিশ্রুতি বাস্তবায়নযোগ্য এবং জনগণের চাহিদার ভিত্তিতে তৈরি করা হয়েছে। বিশেষভাবে আলোচনায় এসেছে মহিলাদের জন্য ঘোষিত মাসিক 2500 টাকা ভাতা। এই প্রতিশ্রুতিকে অনেকেই পশ্চিমবঙ্গ সরকারের লক্ষ্মী ভান্ডার প্রকল্পের সঙ্গে তুলনা করছেন, যা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যতম জনপ্রিয় উদ্যোগ হিসেবে পরিচিত। সেই প্রকল্পের অনুকরণে দেশের বিভিন্ন রাজ্যে লাডলি বেহেনা, মহালক্ষ্মী যোজনার মতো একাধিক স্কিম চালু হয়েছে। এবার সেই একই পথে হাঁটলেন থালাপতি বিজয়। তবে তুলনায় আর্থিক সহায়তার অঙ্ক কিছুটা বেশি রাখা হয়েছে। শুধু আর্থিক সহায়তা নয়, স্বাস্থ্য ও সামাজিক সুরক্ষার দিকেও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে ইস্তেহারে। সরকারি জমিতে আবাসনে পাট্টা প্রদান, বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা, সস্তায় ওষুধ সরবরাহ এবং ক্যান্সার রোগীদের জন্য বিশেষ বীমা প্রকল্পে প্রতিশ্রুতি দিয়েছেন বিজয়। এই উদ্যোগগুলোকে জনস্বাস্থ্য ব্যবস্থার উন্নতির একটি বড় পরিকল্পনা হিসেবে গড়ে তোলা হয়েছে। এছাড়া বিদ্যুৎ ও গ্যাস সংক্রান্ত প্রতিশ্রুতি ইস্তেহারে জায়গা পেয়েছে।
ক্ষমতায় এলে প্রত্যেক পরিবারকে 200 ইউনিট পর্যন্ত বিদ্যুৎ বিনামূল্যে দেওয়ার কথা বলা হয়েছে। পাশাপাশি বছরে 6টি এলপিজি সিলিন্ডার বিনামূল্যে দেওয়ার প্রতিশ্রুতি রয়েছে, যা সাধারণ মধ্যবিত্ত নিম্নবিত্ত পরিবারের জন্য বড় স্বস্তির বিষয় হতে পারে বলে দাবি করছে দলটি। এই ঘোষণা সামাজিক ন্যায্যতা, কর্মীদের আর্থিক সুরক্ষার দিক থেকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে তুলে ধরা। ভোটদানের আবেদন জানিয়ে ভোটারদের কাছে পৌঁছে যাচ্ছেন প্রার্থীরা। রাজনৈতিক দলগুলি পরস্পরকে কড়া ভাষায় আক্রমণ করছে। এরই মধ্যে অন্য ছবি দেখা গেল উত্তর 24 পরগনার জগদ্দলে। বিজেপি প্রার্থী পৌঁছে গেলেন উত্তর 24 পরগনা জেলা কংগ্রেসের সম্পাদকের বাড়িতে। প্রায় 1 ঘন্টা রুদ্ধদ্বার বৈঠক করলেন তারা। হঠাৎ ভোটের আগে বিজেপি প্রার্থী কেন রুদ্ধদ্বার বৈঠক করলেন প্রবীণ নেতার সঙ্গে, এই নিয়ে প্রশ্ন ওঠার আগেই বৈঠক শেষে দুজনেই দাবি করলেন এটা সৌজন্য বৈঠক। তাদের মধ্যে ভোট নিয়ে কোনো আলোচনা হয়নি। শুক্রবার উত্তর 24 পরগনা কংগ্রেসের জেলা সম্পাদক বিপুল ঘোষালের বাড়িতে যান জগদ্দলে বিজেপি প্রার্থী প্রাক্তন আইপিএস রাজেশ কুমার। প্রায় 1 ঘন্টা রুদ্ধদ্বার বৈঠক করেন তারা। বৈঠক শেষে হাসি মুখে বেরিয়ে আসেন তারা। হঠাৎ কংগ্রেস নেতার সঙ্গে কেন রুদ্ধদ্বার বৈঠক করলেন বিজেপি প্রার্থী, সেই প্রশ্নের উত্তর দিলেন রাজেশ কুমার। বিজেপি প্রার্থী রাজেশ কুমার বলেন, জগদ্দলে কোনো ভালো ব্যক্তির সঙ্গে আমি দেখা করছি, তাদের আশীর্বাদ নিতে দেখা করছি। বিপুল বাবুর এখানে এসে যেটা দেখলাম, 25 বছর উনি টাউন সভাপতি পদে রয়েছেন। জীবনে কারো কাছ থেকে 1 পয়সা চাননি। মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করেছেন। এরকম মানুষের সঙ্গে সাক্ষাৎ করেই তার আশীর্বাদ নেওয়া আমার কাছে বড় পাওনা। ভোট নিয়ে কংগ্রেস নেতার সঙ্গে তার কথা হলো কিনা, সেই প্রশ্নের উত্তরে বিজেপি প্রার্থী বলেন, অন্য দলের হলেও যারা ভালো লোক তাদের সঙ্গে তো দেখা করতে হবে, তাদের আশীর্বাদ নিতে হবে। ভোট আমি সবার কাছে থেকে চাইছি। বিপুল বাবুর সঙ্গে ভোট নিয়ে কোনো কথা হয়নি। ভোট চাইতে আমি আসিনি, এটা সৌজন্য সাক্ষাৎ। বিপুল বাবুর সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছে, এটাই আমার কাছে বড় পাওনা। কি বললেন কংগ্রেসের জেলা সম্পাদক? বিজেপি প্রার্থীর মতো প্রবীণ কংগ্রেস নেতা বিপুল ঘোষাল সৌজন্য সাক্ষাতের কথা বললেন। তার কথায়, আমার কাছে প্রার্থীদের আশা এটা নতুন কিছু নয়। এর আগে বিভিন্ন দলের যারা প্রার্থী হয়েছেন তারা এসেছেন। যেহেতু আমি একজন প্রবীণ নেতা, যারা প্রার্থী হয়েছেন তাদের অনেকে আমার হাত ধরে কংগ্রেস করেছেন, পরে অন্য দলে গিয়েছেন। এটা সৌজন্য সাক্ষাৎ। সৌজন্য হারিয়ে গিয়েছিল, সেটা ফিরে আসছে। রাজনীতির জন্য এটা ভালো। জেলা সম্পাদক কি বললেন বিজেপি প্রার্থীকে? বিপুল ঘোষাল বলেন, বললাম এগিয়ে যান। বিজেপি প্রার্থীর বাবা স্বাধীনতা সংগ্রামী ছিলেন, জেল খেটেছেন, তিনি তো কংগ্রেসেই ছিলেন, সেটা কংগ্রেসের কাছে গর্বের। বিজেপি প্রার্থী বহিরাগত বলে আক্রমণ করা হচ্ছে, এই নিয়ে বিপুল ঘোষাল বলেন, জগদ্দলে কোনো প্রার্থী তো এই কেন্দ্রে ভোটার নন, তৃণমূলও আমাদের প্রার্থীও তো বাইরের। প্রসঙ্গত, জগদ্দলে কংগ্রেস প্রার্থী করেছে মন্দিরা চক্রবর্তীকে। এই কেন্দ্রে বিদায়ী বিধায়ক সোমনাথ শ্যামকে ফের প্রার্থী করেছে তৃণমূল। ভোটের ঠিক আগে কলকাতায় একসঙ্গে একাধিক জায়গায় তল্লাশি চালালো কেন্দ্রীয় সংস্থা ইডি রেড। ভোর থেকেই শহরে বিভিন্ন প্রান্তে ইডি ও আয়কর দপ্তরে হানায় চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, জমি সংক্রান্ত লেনদেন ও আর্থিক অনিয়মের সূত্র ধরে এই অভিযান চলছে। একদিকে বড় নির্মাণ সংস্থা, অন্যদিকে শাসক দলের প্রার্থীর বাড়ি। সব মিলিয়ে ঘটনাকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক উত্তেজনা। ভোটের ঠিক আগে কলকাতায় একসঙ্গে একাধিক জায়গায় তল্লাশি চালালো কেন্দ্রীয় সংস্থা। ভোর থেকে শহরে বিভিন্ন প্রান্তে ইডি ও আয়কর দপ্তরের হানায় চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, জমি সংক্রান্ত লেনদেন ও আর্থিক অনিয়মের সূত্র ধরে এই অভিযান চলছে। একদিকে বড় নির্মাণ সংস্থা, অন্যদিকে শাসক দলের প্রার্থীর বাড়ি। সব মিলিয়ে ঘটনাকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক উত্তেজনা। এই তদন্তে আরও একটি নির্মাণ সংস্থা ডিসি পাল গ্রুপের নাম সামনে এসেছে। সেই সূত্রে সল্টলেকের সিএ ব্লকে তাদের অফিস এবং সিকি ব্লকে সংস্থার কর্তার বাড়িতে তল্লাশি চালানো হচ্ছে। অন্যদিকে একই সময়ে সক্রিয় হয়েছে আয়কর দপ্তরও। ভোটেই রাসবিহারী কেন্দ্রের তৃণমূল প্রার্থী দেবাশিস কুমারের মনোহরপুকুরে বাড়ি অফিসে পৌঁছান আয়কর আধিকারিকরা। দুই জায়গাতে একসঙ্গে তল্লাশি শুরু হয়। যদিও কি অভিযোগে এই অভিযান, তা এখনো স্পষ্ট নয়। এই ঘটনার জেরে রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে। দেবাশিস কুমার আপাতত প্রচার বন্ধ রেখে বাড়িতেই রয়েছেন। তার সমর্থকেরা কার্যালয়ে ভিড় করে স্লোগান দিতে শুরু করেছেন। তাদের অভিযোগ, আয়কর দফতরি আধিকারিকরা নিয়ম ভেঙে নথিপত্র খতিয়ে দেখছেন। উল্লেখ্য, জমি দখল সংক্রান্ত প্রতারণার মামলায় কয়েকদিন আগে দেবাশিস কুমারকে তলব করেছিল ইডি। তিনি হাজিরাও দিয়েছিলেন। তারপরে ভোটের আগে তার বাড়িতে এই তল্লাশি ঘিরে শাসক শিবিরের তরফে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত পদক্ষেপের অভিযোগ